অনেক দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে ছাত্র ভাইদের সামনে আজকে আমি হাজির হয়েছি। অনেক দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে ছাত্র ভাইদের সামনে আজকে আমি হাজির হয়েছি। ছাত্র ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোমাদের অনেকেরই জীবন গেছে। প্রশ্ন ওঠে না, এই যে এত ছাত্র মারা গেল, সাধারণ মানুষ মারা গেল, হুকুমের গোলাম নিরীহ কনস্টেবলরা মারা গেল, এটার ফলাফল কি? কোনো সমস্যা না, অবশ্যই ফলাফল আছে, খুবই স্বাভাবিক। আচ্ছা, আমি তোমাদেরকে বুঝাই দিই। অতীতে আওয়ামী লীগ বিএনপির একটা খেলা ছিল। যেমন বিএনপি যখন ক্ষমতায় আসছে, আয়সা আওয়ামী লীগের পিরিয়ডে বিএনপির পোলাপাইনগুলির যেগুলির ধরে রাখছিল, হ্যাঁ, আওয়ামী লীগের পিরিয়ডে বিএনপির পোলাপাইন যেগুলির অ্যারেস্ট করে নিয়ে গেছিল, হ্যাঁ, এদেরকে বিএনপি ক্ষমতায় আসা আবার জেলখানা থেকে বের করে। এটাকে বলা হয় 494-এ রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার। বিএনপি আয়সা যখন তার জেলখানা থেকে তার লোকজনগুলিকে বের করে, তখন শুধু বিএনপির সাধারণ কিছু লিডারকে অবশ্যই বন্দী করছিল, তাদেরকে বের করে না, শুধু বিএনপির যে কিলাররা ছিল তাদেরকেও বের করে। আর রাজনৈতিক যে লিডাররা ছিল এবং কিলাররা ছিল, তাদের আত্মীয় স্বজনের মধ্যে যত মামলা আছে সব উদ্যোগের মামলা। এটাকে বলে রাজনৈতিক বিবেচনায় 494-এ মামলা প্রত্যাহার করা। আর তখন হাজারো হত্যা, হাজারো ধর্ষণ, হাজারো নির্যাতন চাপা পড়া যায়। সামান্য কিছুই রাজনৈতিক বিবেচনায় ছিল, বাকি সব কিন্তু ওইটার তল দিয়ে বাইরে গেছে। কত মানুষ মার্ডার হয়েছে, হাজারো মানুষ মার্ডার হয়েছে, কেসগুলো উঠে হয়ে যায়। আর আমরা তখন ভুলে যাই। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, বিএনপি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের কিছু পোলাপাইন ধরে বন্দি করে রাখছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আবার বিএনপির পোলাপাইনগুলির বাইর করে, সেখানে আওয়ামী লীগের কিলারগুলিও বাইর হয়। আর আওয়ামী লীগের লিডার, কিলার এবং তাদের আত্মীয় স্বজনের যত মামলা আছে সবই বাইর করা বলা। 494-এর রাজনৈতিক বিবেচনায় হাজার হাজার মানুষের মৃত্যু, হাহাকার চাপা পড়ে যায়। অল্প কয়টা ছিল রাজনীতি, আর বাকি সব হয়ে গেছে রাজনীতি। তখন আবার আমরা সেই লাশের উপরে দাঁড়ায় থাকি, যেটা মেহজাবিন পল্লী বলছে। আবার আমরা ভুলে যাই বিএনপি কি করছিল, আওয়ামী লীগ কি করছিল। এটা হলো 494 মামলা প্রত্যাহার। আমি নিজে সেটা করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই মামলাগুলি প্রত্যাহার হয়ে থাকে, অর্থাৎ সরকার প্রত্যাহার করে থাকে। 494-এ অসংখ্য মার্ডার কেস, রেপ কেস আমার নিজের হাতে আমি বাইর করে দিয়েছি। সামান্য কিছু রাজনীতির থাকে, আর একটাও রাজনীতিক না। তখন আমরা আবার লাশের উপরে দাঁড়িয়ে থাকি। শুধু সরকার অর্থাৎ মন্ত্রণালয় রাজনৈতিক বিবেচনায় প্রত্যাহার করে, শুধু তাই না, এই প্রচেষ্টা হলো সরকার এমপি মন্ত্রীদের একটা সুপারিশ নিয়ে অনেকগুলি মামলা, যে মামলাগুলির কথা বলা হইলো, এগুলি রাজনৈতিক বিবেচনায় নিয়ে আসে। অতঃপর সরকার এগুলি প্রত্যাহার করার জন্য আদালতের কাছে সুপারিশ পাঠায়। আদালত সরাসরি প্রায় সবগুলি আদালত খারিজ করে দেয়। এই হলো প্রচেষ্টা। তখন আমরা আবার সেই লাশের উপরে দাঁড়ায় থাকি আর ভুলা যায় যে কত মানুষ মারা গেছিল, লাশ চলে গেছে। ছাত্ররা আজকে মনে করতেছে, তাজা রক্ত দেখছো তো তোমরা, তোমাদের তাজা রক্ত দেখছো, মনে করছো যে এগুলি চালুই থাকবে, এই রক্ত কখনো ভুল হবে না, এই রক্ত কখনো বৃথা যাবে না, এই রক্ত থাকবে, এটার গরম থাকবে, এই রক্ত বৃথা যাবে না। আরো রক্ত বিএনপি আওয়ামী লীগের সময় ঘটছে, এটা তোমাদেরটা তো ফ্লাশ হয়ে গেছে। বহুত রক্ত আওয়ামী লীগ বিএনপির সময় ঘটছে। 494-এর সব সাইজ হয়ে গেছে, মামলা ফিরেশ। মিনিস্ট্রি থেকে আবার সরকার যে সুপারিশগুলি করে, সাথে সাথে আদালত ওগুলিকে উদ্যোগ করে দেয়। অসংখ্য হত্যা মামলাগুলি একটা রাজনীতি ছিল না, প্রত্যাহার করে। আমি নিজের হাতে ছিলাম, আমি কয়েক বছর ছিলাম, 3-4 বছর ছিলাম, নিজের হাতে দেখছি মামলা প্রত্যাহার করছি, আমি নিজে দেখছি। শুধু তাই না,
আর এই মামলাগুলি প্রত্যাহার করার জন্য আরো মেকানিজম আছে। রাজনৈতিক বিবেচনায় এই মামলা বিবেচনা করার জন্য হাইকোর্টের বিচারপতির সমন্বয়ে বিচারাধীন মামলা পর্যালোচনা কমিশনও করা হয়। এতে বেনিফিট কি? এতে বেনিফিট হলো যদি কখনো প্রশ্ন ওঠে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করলো বা সরকার কিভাবে মামলা উত্তোলন করলো, আইন কানুনের কতটুকু বাধ্যবাধকতা আছে এখানে, কেমনে করলো, তখন ওই যে বিচারপতির মাধ্যমে, হাইকোর্টের বিচারপতির মাধ্যমে একজন বিচারাধীন মামলা পর্যালোচনা কমিশন করছে, ওইটা তখন সাপোর্ট হিসেবে কাজ করে না। এটা বিচারপতি ছিলেন, বিচারপতিগুলি পর্যালোচনা করছেন, আইওয়াস আরো আছে। তোমাদের মনে হইতে পারে আইন কি এত কিছু কভার করে? আরে আইন ছাড়া আরো বিষয় আছে, শোনো। পাবলিক সেন্টিমেন্ট, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, রুলস অ্যান্ড রেগুলেশন, অনেক ফ্যাক্টর আছে। যখন সরকার ক্ষমতায় আসার পরে যখন এই মামলাগুলিকে প্রত্যাহার করে, খুব সেন্সিটিভলি প্রত্যাহার করে, বেশ কিছু মামলা শুরুতে খালাস করে দেয় কয়েক বছর ধরে। কিন্তু আচ্ছা, আমি তোমাদেরকে বলি, কোন সরকার যখন ক্ষমতায় আসার পরে সে 2-3 মাসেই তো রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার করতে পারে। বছরের পর বছর কেন রাজনৈতিক বিবেচনায় মামলা প্রত্যাহার করে? 1 বছর 2 বছর, একটা দীর্ঘ সময় পর্যন্ত মামলা প্রত্যাহার করতে থাকে। এটা তো অল্প সময় করার বিষয় ছিল। এটার কারণ হলো আইসাই সবাই মামলা প্রত্যাহার করা যায় না, অনেক সেন্সিটিভ কেস আছে। আইসা সরকার কিছু রাষ্ট্রীয় কার্যক্রমে লিপ্ত হয়ে যায়, তখন পাবলিক সেন্টিমেন্টের দিকে খেয়াল রাখে, পাবলিকের ব্রেন কোন দিকে আছে, ওই সেন্টিমেন্ট বুঝা আবার এমপি মন্ত্রীরা সুপারিশ করে এটা রাজনৈতিক মামলা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা আদালতকে সুপারিশ করে, আদালত খারিজ করে দেয়। ফিনিশ। আর কোনো আইন নাই। কিসের আইন? কোনো আইন নাই, কোনো আইন নাই, সব খারিজ। আমি নিজের হাতে 4 বছর ছিলাম আর আমি কাহিনী জানি। এরপরে বিচারপতির নেতৃত্বে বিচারাধীন মামলা পর্যালোচনা কমিশন করে না, সেই কমিশনে আমি ছিলাম। আমি তখন কম্পিউটারে মানুষ খুব কম জানত, আমি কম্পিউটারে ছিলাম মোটামুটি ভালো তখন। ওই সময় কম্পিউটার জানতো না আমার। আর ইংরেজির স্কিলের ব্যাপার আছে, বিচারপতি যখন স্ক্রিপ্ট লেখেন ইংরেজির অনেক ফ্যাক্টর আছে। বিচারপতি সহজে, ওনারা ইংরেজি পড়াশোনা করেন তো কনভার্ট করতে পারে না সহজে, ভাষা ইংলিশেই লেখে। তা আমি আবার ট্রান্সক্রিপ্ট লিখতে পারতাম, তো বিচারপতি আমারে দিয়ে সাক্ষী সবুত এগুলি, হ্যাঁ, তার কম্পিউটারে অপারেট কম্পোজ করা এগুলি আমি খালি দেখতাম কি কি করতেছে। পাবলিক সেন্টিমেন্টের দিয়ে খেয়াল রাখা হয়, পাবলিক সেন্টিমেন্ট বুঝা তল দিয়ে সরায় ফেলায় ক্লিয়ার। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখা হয়, খালি তোমরা আইন বুঝো যে কোন আইনে করছে, আহো দেখাই তোমাকে কি করে, আজকে তোমাকে দেখাইতে হবে। কারণ সত্যি কথা কি, তোমরা ছাড়া আর হবে না। এবার যদি তোমরা না পারো আর হবে না, তোমাদেরকে বুঝাই দিতে হবে যে তোমরা কোন জায়গায় আছো। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, রুলস অ্যান্ড রেগুলেশন আছে। রুলস রেগুলেশনে কভার করে কিনা সেটাই তো 494 একটা বানায় রাখছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অর্থাৎ ওই মুহূর্তে পাবলিক কোন সিচুয়েশনে মুভ করতেছে, যে ওই সিচুয়েশনে এটা শুট করা যায়। পাবলিক সেন্টিমেন্ট দেখছো কত কিছু দেখা, তোমরা খালি আইনের বিষয় ধরো, তোমরা বাচ্চা মানুষ এমন। আর যদি অনার্স কমপ্লিটও করে থাকো, এত কাহিনী তো জানো না। এইভাবে মামলা খায়া ফেলা হয়, শেষ করে দেওয়া হয়। শুধু তাই না, বেশ কিছু মামলা থাকে সেন্টিমেন্ট। যেমন আজকে তোমরা সবাই তাজা রক্ত দেখছো, ছাত্রদের রক্তের রং তোমাদের চোখ থেকে সরে নেই, তোমরা উত্তেজিত হয়ে আছো, খুব আবেগের মাধ্যমে চলতেছো, কাজ করতেছো, ঠিক আছে, তোমরা খুবই অনেস্ট বাচ্চারা। কিন্তু একটা সময় ক্ষেপণ হয়ে যাওয়ার পরে, একটা সময় পরে শুধু যাদের সন্তান গেছে তাদের মেমোরিতে থাকবে, আর বাকিরা ভুলে যাবে। তখন সরকার যখন মামলাগুলি প্রত্যাহার করা হয়, সরকার কাদের সন্তান গেছে এটা টার্গেট করার পরে সেখান থেকে কিন্তু একটা সেন্টিমেন্টাল ইস্যু তৈরি হতে পারে। ওইখানে সরকার আলাদা মেকানিজমের কাজ করে, ওই ফ্যামিলিগুলিকে টার্গেট করে, ওই ফ্যামিলির কোনো একদম সরাসরি মা বাবাকে না পারলেও চাচা কাকা খালু কোনো ফ্যামিলি মেম্বারকে সরকার ম্যানেজ করে সুবিধা দেয়, আর্থিকভাবে কোনো সুবিধা ম্যানেজ করে। ওই ফ্যামিলি মেম্বার, ওই যেহেতু এটা সেন্সিটিভ, ওইটা সে নজর রাখে এবং ওই ফ্যামিলিকে সে টেকনিক্যালি
মডিফাই করে, ম্যানেজ করে, আর ওইটা কিন্তু সেন্টিমেন্টে আসে না। এইভাবে অসংখ্য মামলা, হত্যা মামলা, রাজনীতির নাম তোমরা চিন্তা করে দেখো, তোমরা যে মনে করতেছো ছাত্র মারা গেছে, এটা কি বৃথা যাবে, এটা কি ভুলা যাবে? এইটাও শেষ হবে, আজকে বুঝবা না, একটা সময় যাবে দেখবো যে এগুলি কিচ্ছু নাই, কিচ্ছু নাই এগুলি। ঠিক আছে, আর এই হলো একটা কথা। আর আমরাও তো সেই রকমই, আমরা কিন্তু ভুলা যাই, খুব সুন্দরভাবে ভুলা যাই। একটা এইভাবে সরকার সুবিধা নেয়, এই লাশ, এই যে মেহজাবিন, হ্যাঁ মেহজাবিন যে বলছে, মেহজাবিন পূর্ণি ঠিকই বলছে মেয়েটা, যদিও সে বর্তমান সিচুয়েশনের কথা বলছে, আমরা কিন্তু ভুলে যাই 30 লক্ষ শহীদ, স্বাধীনতার সময় যে 30 লক্ষ শহীদ হয়েছে ওইটা ভুলে গেছি, ওদের লাশের উপরে আমরা দাঁড়ায় আছি অলরেডি। অবশ্যই ভুলে গেছি 30 লক্ষ শহীদের কথা, অবশ্যই ভুলে গেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বঙ্গবন্ধুর মূর্তিগুলি ভাঙা হয়েছে, ভাঙতেই পারে, কারণ ছাত্ররা উত্তেজিত ছিল, ভাঙতেই পারে, একটা প্রচুর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, ভাঙতেই পারে। মনে করলাম ছাত্ররা ভাঙেনি, দুষ্কৃতীরা ভাঙছে, যেই হোক, মানে ভাঙা হইতেই পারে, ছাত্ররা ভাঙুক, দুষ্কৃতী ভাঙুক, তখন একটা সেন্টিমেন্টাল সিচুয়েশন ধরে নিলাম, পারে, যেই ভাঙুক। ধানমন্দিরের 32 নম্বর বাড়িতে ধরলাম ছাত্ররা আগুন দেয়নি, দুষ্কৃতীরা কেড়ে দিয়েছে। এই পরিস্থিতিতে সেটাও হইতে পারে, বা ছাত্রদের দ্বারা হইতে পারে, না হইতে পারে, ধরলাম হইতেই পারে এই সিচুয়েশন। ঠিক আছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর নিয়ে কথা বলছে, আমি বঙ্গবন্ধুর গুল্লি মারলাম, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, 32 নম্বরের বাড়ি কে পুরাইছে, বঙ্গবন্ধুর মূর্তি কে ভাঙছে, 32 নম্বরের বাড়ি কে পুরাইছে, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর নিয়ে কটূক্তি করছে, সব গুল্লি মারলাম, বঙ্গবন্ধুরে গুল্লি মারলাম। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে, সে বলছে পাকিস্তানের ভাঙ্গার বিষয়ে কথা বলছে, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে। একটা ছাত্র তোমরা কোন আন্দোলন করো নাই, এর বিরুদ্ধে কোন আন্দোলন করো নাই তোমরা। বঙ্গবন্ধুরে আমি গুলি মেরে দিছি আগে, আওয়ামী লীগ তো বাদই দিলাম, বঙ্গবন্ধুরও গুলি মেরে দিছি। তোমরা কোনো ছাত্ররা আন্দোলন করো নাই, সারা দেশে আন্দোলন হওয়ার বিষয় ছিল, তারা আমাদের স্বাধীনতার ব্যাপারে প্রশ্ন তুলছে। তোমরা বঙ্গবন্ধুর সাইডটা দেখছো, তারা তো স্বাধীনতার প্রসঙ্গে, স্বাধীনতা মানে কি শুধু বঙ্গবন্ধু? 30 লক্ষ শহীদ নেই? পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন বলছে পাকিস্তানকে ভাগ করছে, বঙ্গবন্ধুর কথা সে বলছে, কিন্তু এটা শুধু বঙ্গবন্ধু তো না, 30 লক্ষ শহীদের ব্যাপারেও সে তার প্রশ্ন তুলছে। তারা বলছে পাকিস্তানের ভাগ করে নিয়ে গেছে, এগুলি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে তারা, তোমরা কেউ প্রতিবাদ করো নাই। ওই 30 লক্ষ শহীদের উপরে কিন্তু তোমরা পা দিয়া দাঁড়ায় আসো অলরেডি, ভুলে যাবে, তোমাদেরটাও ভুলে যাবে একসময় বাংলাদেশের। যদি 30 লক্ষ শহীদরে তোমরা ভুলে যেতে পারো, পরবর্তী জেনারেশন তোমরা যে মারা গেছিলে এটাও ভুলে যাবে। পাকিস্তান সরকার প্রধানমন্ত্রী সরাসরি বাংলাদেশের স্বাধীনতার কথা বলছে, বলছে যে এই ভাঙ্গা নিয়ে গেছে পাকিস্তান রে। তোমরা জানো কি হয়েছে? ও তো পুরো দোষটা বঙ্গবন্ধু এবং বাঙালির উপরে চাপাই দিছে, 30 লক্ষ শহীদের উপরে চাপাই দিছে দোষটা, যে পাকিস্তান ভাঙ্গা নিয়ে গেছে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে ওরা। তোমরা জানো কি হয়েছে? লাহোর প্রস্তাবের সময়, লাহোর প্রস্তাবের ভিত্তিতে যখন দুইটা ভাগে ভাগ হইল, পাকিস্তান আর ভারত, পূর্ব পাকিস্তান গঠন হইতে না হইতেই সরাসরি আমাদের ভাষার উপরে আঘাত, যে রাষ্ট্র বাংলা, রাষ্ট্রভাষা অবশ্যই উর্দু হইতে হবে। কে কইছে ওরে এই নির্যাতনটা করতে? কেউ তার মায়ের ভাষা কাইরা নিতে দেয়? যে ভাষা আমার মায়ের মুখ থেকে, যে ভাষায় আমরা কথা বলছি, মাকে চিনছি, যে ভাষায় আমাদের মাধুর্যতা, যে ভাষায় আমাদের মননশীলতা, যে ভাষায় আমাদের জীবনের ভিত্তি, যে ভাষায় আমাদের কালচার, আমাদের সমাজের, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, এভরিথিং, যে ভাষায় আমরা কেউ দিয়ে দিব ওরে রাষ্ট্রভাষা উর্দু হইতে হবে। এই তো করলো পাকিস্তানের সাধারণ নির্বাচন হইল, সংখ্যা বাঙালিরা অধিক ভোট পেয়ে বিজয়ী হইল, শাসন ক্ষমতা ছাড়েনি।
পূর্ব পাকিস্তানে ইকোনমিক যত আউটপুট আছে তার পুরো আউটপুটটা পশ্চিম পাকিস্তানে নিয়ে ওইখানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সব হইতেছে। পূর্ব বাংলার পশ্চিম পাকিস্তানের খবর নাই। দীর্ঘদিনের সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বঞ্চনা এবং নিপীড়ন আজ ধীরে ধীরে স্বাধীনতার দিকে নিয়ে গেছে। স্বাধীনতার প্রসঙ্গ এসে গেছে পাকিস্তান সরকারের নির্যাতনে। পাকিস্তান সরকার বঙ্গবন্ধু এবং বাঙালির বলল, এই যে সালাম বরকত রফিক মারা গেছে, ছাত্ররা যে মারা যাইতেছে, আপনারা দায়ী। আপনারা কে কইছে যে ভাষা আন্দোলন করতে? উর্দু ভাষা রাষ্ট্রভাষা হবে, এটার বিরুদ্ধে লাগতে কইছে কে? আপনি উর্দু ভাষার বিরুদ্ধে লাগছেন, উর্দু ভাষার বিরুদ্ধে লেখা খেপায় তুলছেন, এই জন্য ছাত্র মারছে। আপনি মারছেন, আপনার বাঙালিরা ছাত্ররা মারছে, আমরা মারিনি। এরকম কথা কইছে পাকিস্তানিরা। তো উর্দু ভাষা রাষ্ট্রভাষা হবে, আপনার সমস্যা কি? আপনি কেন এটার বিরোধিতা করলেন? এই জন্যই তো মরছে। আপনি মারছেন, আপনার বাঙালিরা মারছে। অর্থনৈতিক বঞ্চনা, সাংস্কৃতিক বঞ্চনা, রাজনৈতিক বঞ্চনা, এই সকল বঞ্চনার থেকে যে উদ্ভূত যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেখান থেকে স্বাধীনতার প্রশ্ন আসছে। পাকিস্তান দিনের পর দিন সীমা লঙ্ঘন করা, ওটা বর্বর জাতি, ক্রুয়েলটি জাতি, ব্রুচুয়াল জাতি, পুরো জাতি বর্বর। ওরাই এই সিচুয়েশন তৈরি করছে, যুদ্ধের সিচুয়েশন ওরা তৈরি করছে। দোষটা কাকে দিল? আজকে বঙ্গবন্ধু আর বাঙালিরই দিল। মিয়া, বালের রাজনীতি করো তোমরা ছাত্ররা, চেটের রাজনীতি করো মিয়া, বালের রাজনীতি করো তোমরা। তোমার সামনে তোমাদের স্বাধীনতা সম্বন্ধে প্রশ্ন তুলছে, 30 লক্ষ শহীদ সম্বন্ধে প্রশ্ন। শুধু বঙ্গবন্ধু তো ফ্যাক্টর না, এখানে 30 লক্ষ শহীদ আছে, বাংলাদেশের স্বাধীনতা আছে, সে স্বাধীনতার বিরুদ্ধে করছে। দোষ পুরো বাঙালির উপর আবার চাপাইছে খানকির পোলারা, অথচ দোষ তাদের, তারা নির্যাতন করত। তোমরা ভুলে গেলা ছাত্ররা 30 লক্ষ শহীদ। একজন লোক তোমরা কোনো প্রতিবাদ করছো পাকিস্তান সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে? তারা যে দোষটা চাপাই দিল, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে কথা বললো, তোমরা ছাত্ররা আজকে 30 লক্ষ শহীদের উপরে পা দিয়া দাঁড়ায় রয়েছো মিয়া। তোমাদের কোনো সেন্স নাই। প্রতিবাদ করছো, করো নাই, ভুলে গেছো। মেহজাবিন পণ্ডিত ঠিকই বলছো, যদিও বর্তমান সিচুয়েশনের উপরে বলছে পিছিয়ে যায় নাই। আমরা আসলেই ভুলে যাই আর লাশের উপরে পা দিয়া দাঁড়ায় যাই। আমরা ভুলে যাই ওই দিনের কথা, যখন যুদ্ধের সময় পাকিস্তান ছেলেকে হত্যা করছে, ছেলের লাশের সামনে মারে রেপ করছে পাকিস্তান। আমরা ভুলে গেছি সেই ঘটনা মিয়া। 30 লক্ষ শহীদের কথা বলছি, আর 3 লক্ষ কি হয়েছে এটা আমি কইলাম না। তোমরা ভুলে গেছো এগুলি। প্রতিবাদ করছো পাকিস্তানের বিরুদ্ধে, করো নাই। ইউ আর ফাকিং স্টুডেন্ট, ফাজিল তোমরা, বেয়াদব। ধিক্কার তোমাদের প্রতি, তিরস্কার করা হইল তোমাদেরকে। কোনো প্রতিবাদ করো নাই, সাথে ভুলে গেছো তোমরা 30 লক্ষ শহীদকে। আজকে তোমরা তোমাদের 2-3 হাজার ছাত্র মারা গেছে, পাগল হয়ে গেছো গা। হ্যাঁ, যদিও এটা অবশ্যই অন্যায় হয়েছে, এটার বিচার হইতে হবে। 2-3 হাজার ছাত্র, এই যে ছাত্র মারা গেল, সাধারণ মানুষ মারা গেল, নিরীহ হুকুমের গোলাম পুলিশ কনস্টেবল মারা গেল, এটার বিচার অবশ্যই হইতে হবে। কিন্তু এই লাশ তো 3 হাজার, আর তোমরা 30 লক্ষ শহীদের উপরে পা দেয়া খাড়ায় রয়েছো। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো আন্দোলন করো না। ইউর ফাকিং স্টুডেন্ট, ফাজিল তোমরা। ঘৃণা থাকা উচিত, তোমাদের শরম থাকা উচিত। যদি তোমাদের লজ্জা থাকে তাহলে বুঝবা কি বড় হয়েছে। ফাজিল। 30 লক্ষ মানুষের উপরে পা দিয়া তোমরা ছাত্ররা দাঁড়াইছো, আন্দোলন করছো। তোমরা তো রাস্তায় আছো, এখন কত বিষয় নিয়ে আন্দোলন করতেছো। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছো, বলো নাই। ধিক্কার তোমাদের প্রতি, তিরস্কার করা হইলো তোমাদের প্রতি। আন্দোলন করো। কালকে তোমাদের এইটাও ভুলে যাওয়া হবে যে 3 হাজার, 2-3 হাজার যা মারা গেছে, এইটাই আমরা ভুলে যাই লাশের উপরে দাঁড়িয়ে। মেহজাবিন পণ্ডিত ঠিকই বলছে, যদি তোমাদের কোনো বিবেক থাকে, লজ্জা শরম থাকে, বুঝা সিনা সামনে আগে যাও। দেশ তোমাদের প্রতি তাকে আছে, আর কোনো উপায় নেই। প্রশাসন 100%, প্রায় 100% করাপ্টেড। আমি ওইখানেই লাইফ কাটাইছি।
আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ব্যক্তিগত কর্মকর্তা, পড়াশোনা ঢাকা ভার্সিটিতেই করছি, পিসি স্কলারশিপও আছে, কোনো কারণে ক্যাডার ওদিকে যাওয়া হয়নি, ভালো হয়েছে যাওয়া হয়নি। হয়তো যে কোনো সময় আমার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনবে, এটার পরোয়া করি না। এত ছাত্র মারা গেছে, চুপ থাকা বসে থাকা যায় না চাকরির মোহনিয়া। আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার কোনো সহায় সম্পত্তি, শুধু বেতন দেওয়া চলে গেলে জায়গা। এইভাবে মানুষ মারতাছে, পোলাপাইন গুলি হুশ হারায় বলে, তোমাদের আসলে কোনো ইয়া নেই, তোমরা কোনো প্রতিবাদ করলা না। খানকি ওই ব্রুচুয়াল পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলা না, একটা আন্দোলন করলা না, বুঝলে গেলা 30 লক্ষ শহীদের কথা, আর 3 লক্ষ কি করছে এটা আমি কইলাম না। ভালো থাকো, আর কথা বলা হবে না, ঠিক আছে? ভালো থাকো।